গায়ত্রী দেবী ব্যথায় কাতর হয়ে উঠেছিলেন। হাঁটুতে অসহ্য যন্ত্রণা হচ্ছিল তার। তখন জগমোহন বাবু বললেন, গায়ত্রী, তোমাকে কতবার বলেছি পায়ে ব্যথা থাকলে সিঁড়ি বেয়ে উঠো না। তোমার ছাদে যাওয়ার দরকারটাই বা কি? কাপড় শুকোতে দিতে হলে আমাকে বলবে, আমি ছাদে গিয়ে দিয়ে আসবো। তুমি নিজের পায়ের উপর এত অত্যাচার করো না। জগমোহন বাবু তার স্ত্রীর উদ্দেশ্যে কথাগুলো বললেন। গায়ত্রী দেবী বিরক্ত হয়ে বললেন, তুমি তো শুধু কথাই বলতে জানো, কোনো কাজ করতে বললে পরে ভুলে যাও। কতবার বলেছি আরতিকে আবার কাজে ফিরিয়ে নিয়ে আসো, কিন্তু তুমি শুনতেই চাও না। আরতি আমার কাজের অনেকটা বোঝা কমিয়ে দিত, আর কাজও করতো একদম পরিষ্কার পরিচ্ছন্ন ভাবে। ওর মতো আরেকজন গৃহকর্মী খুঁজেও পাওয়া যাচ্ছে না। সে তো শুধু সামান্য একটু বেতন বাড়ানোর কথাই বলেছিল, বাড়িয়ে দিলেই পারতে। এই বয়সে আমার পক্ষে আর এই পুরো বাড়ি সামলানো সম্ভব নয়। শীতকালে তো হাতে পায়ের আঙ্গুল পর্যন্ত জমে যায়। এই বয়সে এসেও তুমি এত কৃপণতা করছো, আর তারপর আবার বলছো আমার জন্য চিন্তাও করো। যদি সত্যি আমার জন্য চিন্তা করে থাকো, তাহলে আরতিকে ওর চাওয়া বেতন দিয়ে ফিরিয়ে আনো, তাতে আমার অনেকটা স্বস্তি হবে। জগমোহন বাবু বললেন, আমি অন্য একজন কাজের লোক খুঁজে নেব, তুমি চিন্তা করো না। আরতি আমাদের এখানে 4 বছর ধরে কাজ করছিল। একই গৃহকর্মীকে খুব বেশি দিন রাখাটা কিন্তু ঠিক নয়। তার উপরে সামান্য কিছু টাকার জন্য কত তর্ক বিতর্ক করে চলে গেল। এখনকার সময়টা ভালো নয়। প্রতিদিন খবরের কাগজে পড়ছি, একা থাকা বৃদ্ধ দম্পতিদের নিজেদের কাজের লোকই খুন করে দিচ্ছে। আমাদের নিজেদের নিরাপত্তার কথাটাও তো ভাবতে হবে। আমরাও তো একাই থাকি, আর তুমি খুব তাড়াতাড়ি কাউকে বিশ্বাস করে ফেলো। আমরা তো নিজের রক্তের কাছ থেকে বিশ্বাসঘাতকতা পেয়েছি, পরের মানুষকে কি করে বিশ্বাস করব? 4-4টি ছেলে, অথচ একজনও আমাদেরকে নিজেদের কাছে রাখতে রাজি নয়। তাদের পড়াশোনা করিয়েছি, মানুষ করেছি, বড় বড় অফিসার বানিয়েছি, আর আজ দেখো, ভাবলে মনটা কষ্টে ভরে যায়। যাদের ছোটবেলায় চোখে এক ফোঁটা জলও আসতে দেয়নি, তারাই আজ আমাদের রক্ত অশ্রু ফেলাচ্ছে। ভগবানের ভক্তিতে এমন কি ত্রুটি ছিল আমাদের, যে তিনি আমাদের সন্তান পাওয়ার সুখ দিলেন, কিন্তু তাদের ভালোবাসা আর সম্মান পাওয়ার সৌভাগ্য দিলেন না? হয়তো এইসবই আমাদের পুনর্জন্মের কর্মফল। কথাগুলো বলতে বলতে জগমোহনবাবুর চোখ বেয়ে টপ টপ করে জল গড়িয়ে পড়তে লাগলো। গায়ত্রী দেবী স্বামীর হাত ধরে তাকে ঘরে নিয়ে গিয়ে বিছানায় বসালেন, নিজেও তার পাশে বসে পড়লেন। স্বামীকে এভাবে কাঁদতে দেখে তার নিজের চোখেও জল চলে এলো। তিনি সান্ত্বনা দিয়ে বললেন, তুমি মন খারাপ করো না, আমাদের কষ্টের কথা শোনার মতো কেউ নেই, কিন্তু আমরা দুজন তো একে অপরের পাশে আছি, সেটাই বা কম কি? যেসব দম্পতির কোনো সন্তানই নেই, তারাও তো একাই জীবন কাটান। গায়ত্রী দেবী স্বামীর হাত শক্ত করে ধরে তাকে সাহস যোগাতে লাগলেন। জগমোহন বাবু দীর্ঘশ্বাস ফেলে বললেন, কত স্বপ্ন আর কত আশা নিয়ে আমরা 4 ছেলের বাড়িতে যাওয়ার প্রস্তুতি নিয়েছিলাম। কত খুশি ছিলাম আমরা দুজন। ভেবেছিলাম আমাদের দেখে ছেলেরা খুব আনন্দ পাবে। আমরা পালা করে 4 ছেলের বাড়িতে থাকবো, নাতি নাতনিদের সঙ্গে সময় কাটাবো, আনন্দে দিন কাটাবো। কিন্তু তারা আমাদের সঙ্গে যা করেছে, তা আমি জীবনে ভুলতে পারবো না। কথা বলতে বলতে স্বামী স্ত্রী দুজনেই অতীতের স্মৃতিতে হারিয়ে গেলেন। গায়ত্রী, এটাও তো গুছিয়ে রাখো, সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিসটাই তুমি ভুলে যাচ্ছ। জগমোহন বাবু আলমারি থেকে 4টি বেসনের লাড্ডুর বক্স বের করে স্ত্রীর হাতে দিলেন। দুজনে মিলে খুব যত্ন আর ভালোবাসা দিয়ে সেই লাড্ডুগুলো তৈরি করেছিলেন। গায়ত্রী দেবী হেসে বললেন, আরে হ্যাঁ, এটা তো আমি একেবারেই ভুলে গিয়েছিলাম। ভালো হয়েছে তুমি মনে করিয়ে দিলে। তিনি 4টি বক্সই যত্ন করে লাগেজের মধ্যে গুছিয়ে রাখলেন। প্রায় সব গোছানো শেষই হয়ে গিয়েছিল, শুধু নাতি নাতনিদের জন্য কেনা উপহারগুলোই রাখা বাকি ছিল। সেগুলো ব্যাগে ভরে দেওয়া হলো। সব প্রস্তুতি শেষ হলে দুজনে শুয়ে পড়লেন। অনেক রাত হয়ে গেল, কিন্তু পরের দিন ছেলেদের বাড়ি যাওয়ার উত্তেজনায় তাদের চোখে ঘুম আসছিল না। সন্তানদের সঙ্গে দেখা হবে, এই আনন্দেই যেন ঘুম উধাও হয়ে গিয়েছিল। দুজনে শুয়ে শুয়ে ছেলেদের ছোটবেলার নানান স্মৃতি মনে করতে লাগলেন। সেই স্মৃতির স্রোতে ভাসতে ভাসতে এক সময় ঘুমিয়ে পড়লেন। পরদিন খুব ভোরে উঠে তাড়াতাড়ি সব কাজ সেরে তারা রওনা হলেন।
যাত্রাপথেও তাদের উচ্ছ্বাসের শেষ ছিল না। ট্রেন কোথাও একটু দাঁড়ালেই মনে হতো এই যে আবার দাঁড়ালো, কখন পৌঁছাবে কে জানে। যেন প্রতিটি মুহূর্ত তাদের কাছে দীর্ঘ হয়ে উঠছিল। অবশেষে দীর্ঘ যাত্রার পরে ট্রেন স্টেশনে এসে থামলো। দুজনে নেমে প্ল্যাটফর্মে বসে অপেক্ষা করতে লাগলেন, কারণ তাদের ছেলে বলেছিল সে স্টেশনে নিতে চলে আসবে। গায়ত্রী দেবী চারপাশে তাকিয়ে থেকে বললেন, ফোনে তো বলেছিল স্টেশনেই থাকবে, কিন্তু কোথায় দেখা তো যাচ্ছে না। জগমোহন বাবু বললেন, আমি আর একবার ফোন করছি। তিনি ছেলেকে ফোন করলেন। ওপাশ থেকে ছেলে বলল, বাবা, তুমি যখন এত দূর চলে এসেছো, তখন বাড়ি পর্যন্ত আসতে সমস্যা কোথায়? কিন্তু বাবা, আমাদের সঙ্গে তো অনেক লাগেজ আছে। তাতে কি হয়েছে? তোমরা তো এক শহর থেকে আরেক শহরে চলে এসেছো, এখানেও ঠিক সেভাবেই চলে এসো। এই বলে ছেলে ফোন কেটে দিল। জগমোহন বাবু কিছুক্ষণ নীরব থেকে বললেন, চলো গায়ত্রী, আমাদের নিজেদেরই যেতে হবে। মলিন মুখে দুজনে কোনো রকমে ছেলের বাড়িতে পৌঁছালেন। কিন্তু তাদের পৌঁছানোর পর যেন কারোর কোনো অনুভূতি হলো না। ছেলে বৌমা নাতি নাতনি সবাই নিজেদের কাজ নিয়ে ব্যস্ত। রান্না করা খাবার ছিল, বৌমা এনে খেতে দিল, তারপর আবার নিজের কাজে ব্যস্ত হয়ে গেল। ছেলে দু চারটে কথার বেশি বলল না। তারা ভালোবেসে বানানো বেসনের লাড্ডুর বাক্স তুলে দিলেন, কিন্তু ছেলের মুখে তেমন কোনো আনন্দের রেখাও দেখা গেল না। কিছুক্ষণ পর সেও নিজের কাজে বেরিয়ে গেল। নাতি নাতনিরা যেন ঠাকুমা ঠাকুরদাকে চেনেই না। তারা সারাক্ষণ মোবাইল ফোন আর ল্যাপটপ নিয়েই ব্যস্ত ছিল। বড় ছেলের বাড়িতে থাকতে থাকতে 3 দিন কেটে গেল, কিন্তু তাদের থাকা না থাকার মধ্যে যেন কারোর কোনো পার্থক্যই ছিল না। অবশেষে 3 দিনের মাথায় তারা একটি চিঠি লিখে রেখে নিঃশব্দে বাড়ি থেকে বেরিয়ে গেলেন। চিঠিতে লেখা ছিল, বাবা, তোমরা সবাই খুব ব্যস্ত, আমাদের জন্য তোমাদের কাছে একটুও সময় নেই, তাই আমরা ভেবেছি অন্য কোথাও চলে যাওয়াটাই ভালো। চিঠিটা পড়েও ছেলে বৌমার কোনো অনুভূতি হলো না। তারপর সেই বৃদ্ধ দম্পতি বড় ছেলের বাড়ি ছেড়ে দ্বিতীয় ছেলের বাড়ির উদ্দেশ্যে রওনা হলেন, যে এক অন্য শহরে থাকতো। এবার তারা ফোন না করেই সরাসরি বাড়িতে পৌঁছে গেলেন। তবে তাদের আসার খবরে ছেলে বৌমার যেন আগে থেকেই জানা ছিল, কারণ বড় ছেলে ফোন করে সব আগেই জানিয়ে দিয়েছিল। যখন দুজন বৃদ্ধ বৃদ্ধা ছেলের বাড়িতে পৌঁছালেন, তখন ছেলে তাদের দেখে খুব খুশি হলো, কিন্তু বৌমার মুখ মুহূর্তের মধ্যেই গোমড়া হয়ে গেল। তার বিরক্তি স্পষ্ট বোঝা যাচ্ছিল। সেটা দেখে জগমোহন বাবু আর গায়ত্রী দেবী একে অপরের দিকে তাকালেন। ছেলে তার স্ত্রীকে বলল, মা বাবার পছন্দের কিছু রান্না করো। কিন্তু বৌমা মুখ বাঁকিয়ে বলল, আমি তো খুব ক্লান্ত, মা যখন এসেছেন তখন উনিই সব দেখে নেবেন। গায়ত্রী দেবী মমতা ভরা কণ্ঠে বললেন, হ্যাঁ বাবা, আমি বানিয়ে নেব। এরপর তিনি নিজের হাতের তৈরি বেসনের লাড্ডুর বাক্স ছেলের হাতে তুলে দিলেন। লাড্ডু দেখে ছেলে খুবই খুশি হয়ে গেল। ছেলের মুখে সেই আনন্দের হাসি দেখে জগমোহন বাবু আর গায়ত্রী দেবীর মনও আনন্দে ভরে উঠল। তারা মনে মনে ভগবানকে ধন্যবাদ জানালেন, অন্তত ছেলে তো খুশি হয়েছে। সেই আনন্দেই গায়ত্রী দেবী রান্নাঘরে চলে গেলেন। কিন্তু বুড়ো শরীরে আর কত শক্তি থাকে? দীর্ঘ সফরের ক্লান্তি নিয়ে আবার রান্না করা কি সহজ? জগমোহন বাবু বললেন, গায়ত্রী থাক, তোমাকে রান্না করতে হবে না। তোমার শরীরে আর সেই জোর নেই, আমি বাইরে থেকে কিছু খাবার নিয়ে আসছি। গায়ত্রী দেবী সঙ্গে সঙ্গে বললেন, না না, বাইরে থেকে কেন আনবে? আমরা তো নিজের ছেলের বাড়িতেই এসেছি, ওরা কি ভাববে? আমি রান্না করে ফেলবো, তুমি বিশ্রাম করো। জগমোহন বাবু বললেন, না, আমিও সাহায্য করব, তুমি একা কত কিছু করবে। তারপরে স্বামী স্ত্রী দুজনেই ছেলের বাড়িতে গিয়েও রান্নার কাজে লেগে পড়লেন। ছেলেকে খুশি দেখে তাদের শরীরে যেন নতুন প্রাণ ফিরে এসেছিল। যদিও ছেলে আগে থেকেই জানতো যে বাবা মা আসছে, তবুও তাদের জন্য খাবারের ব্যবস্থা করেনি। অনেক কষ্ট করে দুজনে রান্না শেষ করলেন। তারপর ছেলে বৌমাও বেশ আনন্দ করে সেই খাবার খেলো। খাওয়া দাওয়া শেষ হলে সবাই বিশ্রাম নিতে চলে গেল। ছেলে অনেকক্ষণ ধরে মা বাবার সঙ্গে গল্প করতে লাগলো, কিন্তু এই বিষয়টা বৌমার একেবারেই ভালো লাগছিল না। সে নিজের স্বামীকে আলাদা ঘরে ডেকে নিয়ে ঝগড়া শুরু করলো। সেই ঝগড়ার আওয়াজ স্পষ্টভাবে জগমোহন বাবু আর গায়ত্রী দেবীর কানে পৌঁছাচ্ছিল।
কিছুক্ষণ পর ঝগড়া থামলে দুজন বৃদ্ধ ভগবানকে ধন্যবাদ দিলেন। কিন্তু তারা জানলেন না এটাই শেষ নয়। পরের দিনও একই ঘটনা ঘটল। ছেলে অফিসে যাওয়ার আগে বৌমা ঝগড়া করলো, আবার অফিস থেকে ফিরে আসার পরও ঝগড়া করলো। শুধু তাই নয়, বাড়ির প্রায় সব কাজই শাশুড়ির ওপরেই চাপিয়ে দিল। ধীরে ধীরে জগমোহন বাবু আর গায়ত্রী দেবী বুঝতে পারলেন তাদের উপস্থিতি বৌমার মোটেই পছন্দ হচ্ছে না। ছেলে যদি মা বাবার জন্য সামান্য কিছু করত, তাহলেই বৌমা স্বামীর সঙ্গে ঝগড়া শুরু করে দিত। এভাবেই 4টে দিন কেটে গেল। চতুর্থ দিনের পর জগমোহন বাবু আর গায়ত্রী দেবী সিদ্ধান্ত নিলেন, না, এখানে আর থাকবেন না। যখন তারা যাওয়ার কথা বললেন, ছেলে অনেক অনুরোধ করে তাদের থামানোর চেষ্টা করলো, কিন্তু তারা রাজি হলেন না। জগমোহন বাবু শান্ত গলায় বললেন, বাবা, মনে হচ্ছে আমরা তোমাদের উপরে বোঝা হয়ে যাচ্ছি। তোমার স্ত্রীর শান্তি আর স্বস্তি দরকার, তাকে শান্তিতে থাকতে দাও। আমাদের আর কি, আমরা তো শুধু কয়েকদিনের জন্যই এসেছিলাম। এই বলে তারা দ্বিতীয় ছেলের বাড়ি থেকেও বেরিয়ে পড়লেন। এরপর তারা তৃতীয় ছেলের শহরের উদ্দেশ্যে ট্রেনে চেপে বসলেন। প্রথমে 2 ছেলের বাড়িতে থাকার অভিজ্ঞতা মোটেই তাদের ভালো ছিল না, তাই এবার আগে থেকে ফোন করেননি। তাদের ভয় ছিল যদি এই ছেলেও বড় ছেলের মতো স্টেশনে নিতে আসতে অস্বীকার করে। সেই কারণেই কোনো খবর না দিয়েই তারা ছেলের বাড়িতে পৌঁছে গেলেন। পৌঁছাতে পৌঁছাতে রাত হয়ে গিয়েছিল। জগমোহনবাবু দরজার ঘন্টা বাজালেন। অনেকক্ষণ পরে বৌমা দরজা খুলল। সামনে শ্বশুর শাশুড়িকে দেখে সে একেবারে হতবাক হয়ে গেল, কারণ সে জানতই না যে তারা আসছেন। দ্বিতীয় ছেলে তাদের আসার খবর দেয়নি, কিন্তু অবাক হওয়ার পাশাপাশি তার মুখে বিরক্তিও স্পষ্ট ছিল। সে অনেকক্ষণ তাদের দরজার সামনে দাঁড় করিয়ে রাখলো, এমনকি ভেতরে আসার জন্যও বলল না। ঠিক তখনই ঘরের ভেতর থেকে ছেলের গলা শোনা গেল, আরে মাহি, কে এসেছে? গেটে কে দাঁড়িয়ে আছে? এই যেই হোক বলে দাও পরে আসতে, আমাদের বেরোতে দেরি হয়ে যাচ্ছে। মাহি কোনো উত্তর দিল না, কিন্তু তখন ছেলে নিজেই বাইরে এসে দেখলো মা বাবাকে সামনে দেখে সেও হতবাক হয়ে গেল, কিন্তু তার মুখেও আনন্দের কোনো ছাপ ছিল না। বরং সে বলল, আরে মা বাবা, তোমরা তো বলোইনি যে আসছো, এভাবে না জানিয়ে আসার কি দরকার ছিল? জগমোহন বাবু মৃদু হেসে বললেন, বাবা, আমরা তো নিজের ছেলের বাড়িতেই আসছিলাম, তাই আলাদা করে আর কিছু জানাইনি। তোমরা কি কোথাও যাচ্ছিলে? ছেলে বিরক্ত গলায় বলল, হ্যাঁ, আমরা তো একটা পার্টিতে যাচ্ছিলাম। এখন তোমরা এসে পুরো প্রোগ্রামটাই নষ্ট করে দিলে। এরপরে সে তাদের ভেতরে আসতে বলল না, উল্টে আবার নানান কথা শোনাতে লাগলো। তারপর সে নিজের স্ত্রীকে বলল, বলো মাহি, এখন কি করব? এমনিতেই দেরি হয়ে যাচ্ছে, তারপর এরা এসে পড়েছে। রোশন বারবার ফোন করছে। মাহি নির্বিকার ভাবে বলল, আমরা বরং বেরিয়ে যাই, এরা যখন এসেই গেছে নিজেদের খাওয়া দাওয়ার ব্যবস্থা নিজেরাই করে নেবে। অবশেষে অনিচ্ছা সত্ত্বেও ছেলে বৌমা তাদের ভিতরে ঢুকতে বলল। জগমোহন বাবু আর গায়ত্রী দেবী ঘরে ঢুকলেন ঠিকই, কিন্তু তাদের মনে হচ্ছিল যেন মাথায় এক বালতি ঠান্ডা জল ঢেলে দেওয়া হয়েছে। কিছুক্ষণ পর ছেলে বৌমা তাদের একা রেখে পার্টিতে চলে গেল। জগমোহন বাবু বিষণ্ণ চোখে স্ত্রীর দিকে তাকালেন। গায়ত্রী দেবীও চোখ অশ্রুতে ভরে উঠেছিল। সারা দিনের সফরে দুজনেরই ভীষণ খিদে পেয়ে গেছিল। তারা রান্নাঘরে গিয়ে কিছু খুঁজে দেখলেন, খাওয়ার মতো তেমন কিছুই নেই। তখন গায়ত্রী দেবী ফ্রিজ খুলে দেখলেন সেখানে কিছু ব্রেড রাখা আছে। গায়ত্রী দেবী সেই ব্রেডগুলো বের করলেন। তারপর কোনো রকমে দুজনে সেই শুকনো ব্রেড খেয়েই পেট ভরালেন। অপমান আর কষ্টে তাদের অবস্থা এমন হয়েছিল যে বাড়ির কোনো ঘরে গিয়ে শোয়ার সাহসটাও পেলেন না। তাই ড্রয়িং রুমের সোফাতেই রাত কাটানোর সিদ্ধান্ত নিলেন। ছেলে বৌমা পার্টি থেকে ফিরল ভোর 4টার দিকে। বাড়ি ফিরে তারা সরাসরি নিজেদের ঘরে গিয়ে ঘুমিয়ে পড়ল। অন্যদিকে জগমোহন বাবু আর গায়ত্রী দেবীর চোখে সারা রাত ঠিকমতো ঘুমিয়ে এলো না। সামান্য কিছুক্ষণ পর চোখ লেগেছিল মাত্র। ভোরেতেই তারা সিদ্ধান্ত নিলেন আর এক মুহূর্ত এখানে থাকবো না। ছেলে বৌমার জন্য নিয়ে আসা বেসনের লাড্ডু আর উপহারগুলো সেখানেই রেখে নিজেদের ব্যাগপত্র নিয়ে নিঃশব্দে বাড়ি থেকে বেরিয়ে গেলেন। বাড়ির বাইরে এসে প্রথমেই তারা কোনো হোটেল বা খাবারের দোকান খুঁজতে লাগলেন। অনেকটা পথ হাঁটার পর অবশেষে একটি ছোট্ট হোটেল পেলেন। খিদেয় তাদের পেট জ্বলছিল, তাই প্রথমে দুজনে পেট ভরে খাবার খেলেন।
তারপর চতুর্থ ছেলের বাড়ির উদ্দেশ্যে স্টেশনের দিকে রওনা দিলেন। তিন ছেলের ব্যবহার দেখার পর তাদের আর চতুর্থ ছেলের বাড়ি যাওয়ার কোনো ইচ্ছেই ছিল না। কিন্তু তবুও মনে হলো, যখন তিনজনের কাছে গিয়ে ফেলেছেন, তখন চতুর্থ জনকেও দেখে আসা উচিত। অন্তত পরেই আফসোস থাকবে না যে ছোট ছেলের কাছে যাওয়াই হয়নি। কে জানে, হয়তো সেই ছেলে তাদের জন্য ভালো ব্যবহার করবে। এই আশাই বুকের মধ্যে নিয়ে তারা আবার নতুন যাত্রায় বেরিয়ে পড়লেন। দীর্ঘ পথ অতিক্রম করে দুজনে স্টেশনে নামলেন। আগের সফরে ক্লান্তি তখনও কাটেনি, তার উপর আবার নতুন সফর, ফলে দুজনে ভীষণ ক্লান্ত হয়ে পড়েছিলেন। তাদের একটাই ইচ্ছে ছিল যত তাড়াতাড়ি সম্ভব ছেলের বাড়িতে পৌঁছে একটু বিশ্রাম নেওয়া। কিন্তু মনের ভেতরে কোথাও একটা অজানা অস্থিরতাও কাজ করছিল। সেই অস্থিরতা নিয়েই তারা সবচেয়ে ছোট ছেলের বাড়িতে পৌঁছালেন। বাড়িতে পৌঁছাতে পৌঁছাতে রাত 8টা বেজে গেছে। তাদের ধারণা ছিল ছেলে বৌমা দুজনে চাকরি করে, তাই এই সময়ের মধ্যে নিশ্চয়ই বাড়ি ফিরে এসেছে। সেটা ভেবেই তারা কোনো খবর না দিয়ে সরাসরি দরজার ঘন্টা বাজালেন। কিছুক্ষণ পর দরজা খুলল তাদের ছোট ছেলে। হঠাৎ সামনে মা বাবাকে দেখে ছেলের মুখ আনন্দে উজ্জ্বল হয়ে উঠল। সে সঙ্গে সঙ্গে তাদের পায়ে হাত দিয়ে প্রণাম করলো, আশীর্বাদ নিল এবং অত্যন্ত সম্মানের সঙ্গে ভেতরে নিয়ে গেল। কিছুক্ষণ পর বৌমাও ভেতর থেকে বেরিয়ে এলো। শ্বশুর শাশুড়িকে দেখে সেও খুব খুশি হলো। সেও প্রণাম করে তাদের আশীর্বাদ নিল। ছেলে বৌমা দুজনেই তাদের যাত্রার খোঁজ খবর নিতে লাগলো। সফর কেমন ছিল, কোনো কষ্ট হয়েছে কি? তাদের এই আন্তরিক ব্যবহার দেখে জগমোহন বাবু আর গায়ত্রী দেবীর মনটা অনেকটাই হালকা হয়ে গেল। এরপর ছেলে বাইরে থেকে খাবার অর্ডার করে দিল, কারণ তারা নিজেরাও মাত্র আধ ঘন্টা আগে অফিস থেকে ফিরেছিল এবং খাবারের কোনো ব্যবস্থা করা ছিল না। গায়ত্রী দেবী তখন বেসনের লাড্ডুর বক্সটি খুলে বৌমার হাতে তুলে দিলেন। লাড্ডু পেয়ে দুজনে খুব খুশি হয়ে গেল। রাতের খাবার দাওয়া শেষ হলে ছেলে আর বৌমা একটু ইতস্তত করে বলল, মা বাবা, একটা কথা ছিল। বলো বাবা। ছেলে বলল, আমরা দুজনেই আগামী 15 দিনের জন্য অফিসের কাজে বাইরে যাচ্ছি। তোমরা তো জানো আমরা একই অফিসে কাজ করি, আর একটা খুব গুরুত্বপূর্ণ প্রজেক্ট চলছে। সেই কারণে দুজনেরই যাওয়াটা জরুরি। আমরা কাল সকালেই বেরিয়ে যাব। বৌমা যোগ করলো, আমাদের অনুপস্থিতিতে তোমরা এখানে একা থেকে কি করবে? তাই আপাতত তোমরা বাড়ি ফিরেই যাও। আমরা যখন ফিরে আসব তখন আবার চলে এসো। এই কথাগুলো শুনে জগমোহন বাবু আর গায়ত্রী দেবীর মুখের হাসি মুহূর্তেই মিলিয়ে গেল। যে আনন্দে কিছুক্ষণ আগেও তাদের মনে জন্মেছিল, তা যেন এক নিমেষে উধাও হয়ে গেল। স্বামী স্ত্রী দুজনই একে অপরের দিকে তাকালেন, চোখের ভাষায় একে অপরকে সান্ত্বনা দিলেন। তারপর জগমোহন বাবু বললেন, কোনো অসুবিধা নেই বাবা, তোমাদের কাজই আগে। আমরা কাল সকালেই ফিরে যাব, পরে আবার কোনো এক সময় আসব। এ কথা শুনে ছেলে বৌমা স্বস্তির নিঃশ্বাস ফেলল। তারপর নিজেদের ঘরে গিয়ে ঘুমিয়ে পড়ল। জগমোহন বাবু বিষণ্ণ চোখে স্ত্রীর দিকে তাকিয়ে রইলেন। গায়ত্রী দেবী তার হাত নিজের হাতে নিয়ে নীরবে সান্ত্বনা দিলেন। তারপর দুজন চুপচাপ শুয়ে পড়লেন। দীর্ঘ সফরের ক্লান্তিতে তাদের শরীর একেবারে ভেঙে পড়েছিল, কিন্তু পরদিন আবার বাড়ি ফেরার চিন্তা তাদের আরো কষ্ট দিচ্ছিল। ছেলে বৌমা যেন আদেশের সুরেই তাদের বাড়ি থেকে ফিরে যেতে বলেছিল। এই চিন্তায় সারা রাত তাদের ঠিকমতো ঘুম হলো না। ভোর হতেই তারা বাড়ির উদ্দেশ্যে রওনা দিলেন। ছেলে বৌমা খেয়ে যেতে অনেক অনুরোধ করলো, কিন্তু তারা বললেন, না বাবা, আমাদের খিদে নেই। তারপর বাড়ি থেকে বেরিয়ে একটা হোটেলে গিয়ে আহার করলেন এবং স্টেশনে পৌঁছে নিজেদের শহরের ট্রেন ধরলেন। অবশেষে নিজেদের বাড়িতে ফিরে এসে দুজনে যেন স্বস্তির নিঃশ্বাস ফেললেন। কত আনন্দ, কত আশা আর কত স্বপ্ন নিয়ে চার ছেলের বাড়িতে গিয়েছিলেন, কিন্তু চার ছেলে আর চার বৌমার আচরণ তাদের হৃদয়ে গভীর ক্ষত তৈরি করে দিয়েছিল। সেই দিনে তারা সিদ্ধান্ত নিয়েছিলেন জীবনে আর কখনো কোনো ছেলের বাড়িতে যাবেন না, আর সেই স্মৃতি তাদের তাড়া করে বেড়ায়। যখন সেই দিনগুলোর কথা মনে পড়ে, দুজনে বসে কাঁদতে থাকেন, আবার একে অপরকে সান্ত্বনা দেন। আজও ঠিক তেমনটাই হচ্ছে। পুরনো সব স্মৃতি একসঙ্গে মনে পড়ে যাওয়ায় জগমোহন বাবুর চোখে জল চলে এসেছিল। তিনি কাঁদতে শুরু করেছিলেন। স্বামীকে কাঁদতে দেখে গায়ত্রী দেবীরও আর চোখের জল আটকে রাখা সম্ভব হলো না। তিনি বললেন, তুমি এখানেই বসো,
আমি তোমার জন্য এক কাপ চা বানিয়ে আনছি। এই বলে তিনি রান্নাঘরের দিকে চলে গেলেন। আসলে তিনি স্বামীর সামনে কাঁদতে চাইছিলেন না, কারণ তিনি জানতেন তাকে কাঁদতে দেখলে জগমোহন বাবুর কষ্ট আরো বেড়ে যাবে। রান্নাঘরে গিয়ে তিনি এক কোণে বসে অনেকক্ষণ ধরে কাঁদলেন। তারপর কোনো রকমে চোখের জল মুছে চা বানাতে লাগলেন। কিন্তু চা বানানোর সময়ও তার চোখের জল থামছিল না। তিনি মনে মনে ভাবছিলেন, বিয়ের 6 বছর পর ভগবান আমার কোল ভরিয়েছিলেন। তারপর আমি 4টি ছেলের মা হওয়ার সৌভাগ্য পেয়েছিলাম। আমি ভেবেছিলাম এটাই আমার জীবনের সবচেয়ে বড় আশীর্বাদ। কিন্তু আজ বুঝতে পারছি, যাকে আমি সৌভাগ্য ভেবেছিলাম সেটাই আসলে আমার জীবনের সবচেয়ে বড় দুর্ভাগ্য ছিল। এর চেয়ে হয়তো নিঃসন্তান থাকাই ভালো ছিল।